হুম, সবাইকে গুড ইভিনিং। একটা মিনিট। আশা করি সবাই আমাকে দেখতে পাচ্ছ, আমার কথা শুনতে পাচ্ছ। সরি, সবাইকে গুড আফটারনুন, ভেরি গুড আফটারনুন অ্যান্ড ওয়ার্ম ওয়েলকাম টু টেক্সট বুক বাংলা। টেক্সট বুক বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে মেনলি আমরা বৈদিক পিরিয়ডের ওপরে কোশ্চেন আনসার সলভ করব। তো সবাই ঝটপট ঝটপট ক্লাসে জয়েন করে যাও। আইভিসি রিলেটেড আমরা অলরেডি কোশ্চেন আনসার সলভ করেছি। আজকে আমরা পড়বো বৈদিক এজ বা বৈদিক পিরিয়ড। ক্লাস শুরু করার আগে বলে দিই, আইভিসি মানে যেটাকে আমরা সিন্ধু সভ্যতা বলি বা হরপ্পা সভ্যতা বলি। তো সেই সিন্ধু সভ্যতা এবং হরপ্পা সভ্যতা শেষ হয়ে যাওয়ার পরই দেখবি ইংরেজিতে বলা হয় ফলোড বাই আইভিসি। মানে আইভিসি বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন শেষ হয়ে যাওয়ার পিছনেই ভারতবর্ষের মাটিতে একটা নতুন সভ্যতা গড়ে উঠলো, যেটাকে বলা হয় বৈদিক সভ্যতা। মেনলি বৈদিক সভ্যতা সম্পর্কে যদি দু চার কথা আরো বলতে হয়, তো বৈদিক সভ্যতা কিন্তু ইজ অল অ্যাবাউট আর্যদের সভ্যতা। মানে আমরা যারা নর্থ ইন্ডিয়ান, যারা মেনলি নর্থ ইন্ডিয়ান, তাদেরই সভ্যতা কিন্তু বৈদিক সভ্যতা। কারণ এখনো বলা হয় ভারতবর্ষে যারা নর্থ ইন্ডিয়াতে থাকে তাদের মধ্যে 90%ই হচ্ছে আর্যদেরই কোনো না কোনোভাবে ডিসেন্ডেন্টস, মানে বংশধর। কারণ আর্যরা সেন্ট্রাল এশিয়া মানে ইরাক, ইরান এই রকম জায়গা থেকে এসে ভারতবর্ষে প্রথমে পাঞ্জাব এরিয়া, সিন্ধ প্রদেশে থাকতে শুরু করলো এবং ধীরে ধীরে তারপরে মিডিল ইন্ডিয়াতে মানে মধ্যযুগীয় বলছি, মধ্য ভারতের দিকে ঢুকতে শুরু করলো, যেটাকে বলা হয় গাঙ্গেয় সমভূমি বা ইংরেজিতে যদি বলি আমরা গ্যাঞ্জেটিক প্লেন্স। মানে ধরো এমপি, ইউপি, বিহার এই সব দিকে। আর আর্যরা যে জায়গায় থাকতো সেই জায়গাটাকে বলা হতো আর্যাবর্ত। তো শুরু করা যাক আমাদের বৈদিক সভ্যতার এমসিকিউ। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, বৈদিক সমাজ কেমন ধরনের ছিল? পিতৃতান্ত্রিক ছিল, মাতৃতান্ত্রিক ছিল, সমাজতান্ত্রিক ছিল, নাকি কোনোটি নয়? দেখো, এই পারপাস একটা কথা না বললেই নয়। আমরা এখনো যেটা ফলো করি ভারতে, সেটা হচ্ছে বৈদিক সমাজের রীতিনীতি নিয়ম কানুনগুলি মেনলি আমরা আজও ইন্ডিয়াতে 2025-এ দাঁড়িয়ে ফলো করি। যখন কোনো সন্তান জন্ম নেয় সে তার বাবার সারনেমটাই ইউজ করে। যদিও ভারত সরকার এখন নিয়ম করে দিয়েছে এবং আদালতেও এটা বলা হয়ে গেছে যে কোনো সন্তান তার মা যদি চায় যে সে তার মায়ের সারনেম ক্যারি করবে, সে চাইলে সেটা করতে পারে। এবং ভবিষ্যতে গিয়ে 18 বছর হয়ে যাওয়ার পরে গিয়েও যদি কোনো সন্তান চায় যে আমি আমার বাবার সারনেমটাকে ইউজ করব না, আমার মায়ের সারনেম ইউজ করব, সেটাও পারাই। বাট আমাদের দেশে 99% কেসে কি হয়, জেনারেলি যখনই কোনো সন্তান ভূমিষ্ঠ হয় বাবার সারনেমটাই ইউজ করা হয়। তবে বিশাল বিখ্যাত মুভি ডাইরেক্টর আছে না, সঞ্জয় লীলা বনসালি, উনি দেখেছে ওনার নামের পাশে ওনার মায়ের নাম ইউজ করে। ওনার নাম কিন্তু লীলা বনসালি নয়, ওনার মায়ের নাম লীলা, তাই উনি ইউজ করেন সঞ্জয় লীলা বনসালি। যাই হোক, তো বৈদিক সমাজ যে টপিকে কথা বলছিলাম, যে মেনলি এখনো ভারতবর্ষের সমস্ত ক্ষেত্রেই যেটা মেনটেন করা হয় সেটা বৈদিক সমাজের রীতিনীতি মেনেই। তো সমাজ ছিল পিতৃতান্ত্রিক বা পুরুষতান্ত্রিক, পিতৃতান্ত্রিক অথবা পুরুষতান্ত্রিক। কেমন? চলো নেক্সট কোশ্চেন। ঋগ্বেদের মোট সূক্ত সংখ্যা কত? মোট সূক্ত সংখ্যা কত ঋগ্বেদের? এটা সবাই পারবে, সবাই পারবে, সবাই পারবে, ভেরি ফেমাস কোশ্চেন এবং সব রকম পরীক্ষাতে আসে। সেটা পুলিশের পরীক্ষা হোক বা মিসলেনিয়াসের পরীক্ষা হোক বা ডাব্লিউবিসিএস এর পরীক্ষা হোক বা এসএসসি, সিজিএল, এমটিএস, সিএইচএস এর সব রকমের পরীক্ষায় এখনো আসে ঋগ্বেদের মোট সূক্ত সংখ্যা কত? কি হবে? 1028। সূক্ত সংখ্যা মানেই হচ্ছে স্তোত্র সংখ্যা।
আর ঋগ্বেদের কটা মণ্ডলা? মোট 10টি মণ্ডলা। দশটি মণ্ডল আর 1028 হচ্ছে স্তোত্র সংখ্যা। ঋগ্বেদের প্রধান পুরোহিতের নাম কি? উদ্গতা, হোতা, অগ্নি নাকি ইন্দ্র? ইন্দ্র ছিল ঋগ্বেদের সময়কার মেন দেবতা, মেন আরাধ্য দেবতা। মানে আরো যদি প্রিসাইসলি বলি তাহলে প্রাক বৈদিক যুগের, বা যেটাকে ঋগ বৈদিক যুগও বলা হয়, ঋগ বৈদিক যুগের প্রধান আরাধ্য দেবতা ছিলেন ইন্দ্র। তারপরে অগ্নি হচ্ছেন দ্বিতীয় আরাধ্য দেবতা। হোতা, দেখবে আমরা এখনো বাঙালিরা, ধরো আমাদের মধ্যে কোনো বন্ধু, সে ধরো আমাদেরকে প্রচন্ড অ্যাডভাইস দেয়, বা পাতি কথায় যদি বলি, যে আমাদেরকে ধরো প্রচন্ড জ্ঞান দেয় পাতি কথায়, আমরা কি বলি? ও বড় হোতা হোস না। বা ধরো কোনো পুজো কমিটি হচ্ছে, তো ধরো তোমাদেরই বন্ধু বান্ধবের মধ্যে কেউ পুজোর কাজ সমস্ত কিছু দেখছে, কখন কি হবে, কখন প্রসাদ বিতরণ হবে, কখন পুরোহিত আসবে, সমস্ত কিছু আমরা কি বলি? ও এখন বড় হোতা হয়েছে, ওই সব সামলাচ্ছে, আমরা কথাটা বলি না? তো অ্যাকচুয়ালি ঋগ্বৈদিক যুগে যারা হোতা বা প্রধান পুরোহিত ছিল, তাদের সম্মানটা ছিল সমাজের সব থেকে বেশি। মানে যারা রাজাও ছিল, তারাও প্রধান পুরোহিতের কথা শুনেই চলতো। এবার যেহেতু প্রধান পুরোহিতের কথা শুনে চলতো, তাই তাদের যোগ্য, মানে তাদের সমাজে জায়গা সব থেকে বেশি ছিল এবং সব থেকে ইম্পর্টেন্টও ছিল। মানে বেশি বলা ভুল, সব থেকে ইম্পর্টেন্ট তাদের কথাই ছিল। তো সেখান থেকেই এসছে কথাটা বাংলায় যে হোতা হয়েছে, মানে তার কথাই মেনে নিতে হবে, এরকম একটা ব্যাপার স্যাপার। বেদের শেষ ভাগকে কি বলা হয়? এটা তো সবার পারা উচিত। আরণ্যক নাকি সংহিতা নাকি উপনিষদ নাকি ব্রাহ্মণ? বেদের শেষ ভাগ আরণ্যক নাকি সংহিতা নাকি উপনিষদ নাকি ব্রাহ্মণ? দেখো, প্রতিটা বেদেরই এই 4টে ভাগ থাকে। ঋগ্বেদেরও আছে, যজুর্বেদেরও আছে, সামবেদেরও আছে, আবার অথর্ববেদেরও আছে। মানে আমরা কি জানি, ছোটবেলা থেকে আমরা জানি একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, শিখেছি না? তো বেদও আমাদের 4টা, এবং প্রতিটা বেদে 4টে করে আরো ভাগ থাকে। কি কি না? আরণ্যক, প্রথমে থাকে সংহিতা, তারপরে থাকে ব্রাহ্মণ, তারপরে থাকে আরণ্যক, তারপরে থাকে উপনিষদ। তাহলে আগে কি? ব্রাহ্মণ, যেখানে মন্ত্রগুলো লিখিত থাকে, ব্রাহ্মণ বা ব্রাহ্মণা। তারপরে থাকে কি? এটা সংহিতা অথবা সংহিতা। তারপরে থাকে কি? আরণ্যক। তারপরে গিয়ে উপনিষদ। তাহলে বেদের, যে কোনো বেদের, আমি কি বললাম, বেদের 4টে ভাগ থাকে। তাহলে প্রতিটা বেদের শেষ পোর্শন উপনিষদ, যেটা মেনলি লজিক। দেখবে বলা হয় যে বেদের লজিক পোর্শন কোনটা, যে এই যে মন্ত্র লেখা আছে বা কোনো বক্তব্য বলা আছে বা কোনো নিয়ম বলা আছে, সেই নিয়ম মানব কেন, বা সেই মন্ত্র উচ্চারণ করব কেন, সেই মন্ত্র উচ্চারণ করলে কি সুবিধা, সেই মন্ত্র উচ্চারণ না করলে কি কি অসুবিধা, এটার পেছনে কি কি লজিক আছে, এটা কি আদৌ বাস্তবের সাথে মেলে, নাকি জাস্ট কোনো রকমে বলে দেওয়া আছে যে এটাই ফলো করতে হবে, এই সমস্ত কিছু বলে দেওয়া থাকে উপনিষদে। বাট এই পারপাস আমি আর একটা কথা বলতে চাই, অপশানে যদি 4টে না থাকে, সেক্ষেত্রে আনসার করে দেবে বেদান্ত। যদি অপশানে ধরো এই 4টে নেই, নাই থাকতে পারে, ধরো উপনিষদ অপশানে নেই, নাই থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু আনসার করে দেবে বেদান্ত। বৈদিক যুগের একজন বিদুষী নারীর নাম বলো। বিদুষী মানে কি? যিনি কিনা পড়াশোনা করেছেন, শিক্ষার সঙ্গে একাত্ম ছিলেন। ইন্দ্রাণী, সোনালী, লোপামুদ্রা নাকি নন্দিনী? বৈদিক যুগের কিন্তু। বৈদিক যুগের একজন বিদুষী নারীর নাম লোপামুদ্রা হবে আনসার। এখনো দেখো না, আমরা বাঙালিরা বিশেষ করে
অনেকের নাম এখনো কিন্তু লোপামুদ্রা রাখা হয়, গার্গী রাখা হয়। সব এনারা হচ্ছে বৈদিক যুগের বিদুষী নারী, মানে তৎকালীন সমাজের শিক্ষিত মহিলা। ঋগ্বেদে নিচের কোন পর্বতের কোনো রকম উল্লেখ নেই? হিমালয় পর্বত, বিন্ধ্য পর্বত, আন্দিজ পর্বত নাকি স্তূপ পর্বত? ঋগ্বেদে কোন পর্বতের কোনো রকম উল্লেখ নেই? না থাকার কারণও আছে, বলে দেব। আনসার কি হবে? আনসার হবে বিন্ধ্য পর্বত। কেন বিন্ধ্য পর্বতের উল্লেখ নেই? মাথায় রাখতে হবে, আবারও মনে করিয়ে দিই, বৈদিক যুগ মানেই হচ্ছে আর্য। কেমন? বৈদিক যুগ মানেই আরিয়ান্সদের সময়কাল, এবং আরিয়ান্সরা নিজেদের সভ্যতা স্থাপত্য গড়ে তুলছে। ভালো কথা। এবার আর্যাবর্ত মেনলি ছিল উত্তর ভারতে। ভারতের ম্যাপটা যদি একটু ভালো করে দেখি, বিন্ধ্য পর্বত এই রকম জায়গায়। বিন্ধ্য পর্বত ক্রস করে মেনলি জেনারেলি আর্যরা নিজেদের রাজত্ব স্থাপন করেনি বা আর্যাবর্ত গড়ে ওঠেনি। এইখানে তাহলে গল্প বলতে হয় ষোড়শ মহাজন পদের, যেটাকে আমরা বলি 16টা মহাজন পদ। এই 16টা মহাজন পদের মধ্যে শুধুমাত্র একটা মহাজন পদই ছিল যার নাম হচ্ছে অশ্মাক। আবারও বলছি, এই 16টা মহাজন পদের মধ্যে একটাই জায়গা ছিল যার নাম হচ্ছে অশ্মাক। সেই অশ্মাক জায়গাটা এই রকম জায়গায় বিন্ধ্য পর্বত একটু ক্রস করে এই রকম জায়গায় ছিল। তো জেনারেলি 90% আর্যরা যেটা আর্যাবর্ত গড়ে তুলেছিল সেটা উত্তর ভারতে করেছিল। আর বেদ লিখেছে কারা? আর্যরা নিজেরা লিখেছে, আর্যদের সাহিত্য বেদ। তাই জন্য বেদে বিন্ধ্য পর্বতের উল্লেখ নেই, কারণ ষোড়শ মহাজন পদের মধ্যে 15টা মহাজন পদই হচ্ছে উত্তর ভারত ঘেঁষা। আর তাই জন্য বিন্ধ্য পর্বতের কোনো রকম উল্লেখ ঋগ্বেদ কেন, বেদের যে 4টে বেদ তার কোনোটাতেই দেখতে পাওয়া যায় না। বৈদিক যুগে আর্যদের প্রধান ভাষা কি ছিল? বাংলা, পালি, মারাঠি নাকি সংস্কৃত? দেখো, বাংলা তো হবে না, বাংলা ভাষা অনেক পরে এসছে। বাংলা ভাষা মেনলি প্রথমে সংস্কৃত, সংস্কৃত থেকে অর্ধমাগধী, সেখান থেকে মানে প্রাকৃত, প্রাকৃতের থেকে ব্রাহ্মী, ব্রাহ্মীর থেকে বাংলা, অনেক অপভ্রংশ হয়েছে। তাই বাংলা, পালি এগুলো তো হবেই না। মারাঠিও না, মারাঠিও পরিবর্তিত ভাষা, তাই মারাঠিও নয়। পালিও পরিবর্তিত ভাষা, তাহলে সংস্কৃত। আনসার হবে সংস্কৃত। বৈদিক যুগে আর্যদের প্রধান ভাষা ছিল সংস্কৃত। সেম সংস্কৃত আবার সব থেকে বেশি মান্যতা পেয়েছে গুপ্তদের পিরিয়ডে। মনে করে দেখো, কালিদাসের ওই সময় জন্ম হচ্ছে, অমর সিংহের ওই সময় জন্ম হচ্ছে, অমর সিংহ অমর কোষ লিখছেন, কালিদাস সব নাটকই সংস্কৃতে লিখছেন। এই বৈদিক যুগে শুরু হওয়া সংস্কৃত ভাষাটা আবার ভারতবর্ষে সব থেকে ওই সময় মান্যতা পায় যখন গুপ্ত রাজারা রাজত্ব করছে আমাদের দেশে। ইভেন মৌর্যদের সময়ও নয়, মৌর্যদেরও বহু পরে গিয়ে গুপ্তরা এসছে ভারতবর্ষে রাজত্ব করতে। আর্যরা ভারতের প্রথম কোথায় বসতি স্থাপন করে? এই জায়গাটা নিয়েও আমি আরেকবার বলতে চাই। ধরো, এটা ভারতের ম্যাপ। আর্যরা ইরাক, ইরান মানে সেন্ট্রাল এশিয়ার থেকে ভারতে এসছে, আমরা সবাই জানি। প্রথমে এসে ওরা এই রকম জায়গায় এসে থাকছে। এই রকম জায়গায় কি আছে? সিন্ধু নদ আছে। সিন্ধু নদের আবার 5টা শাখা নদী আছে, বিতস্তা, ইরাবতী, ঝিলাম, শতদ্রু আছে, চন্দ্রভাগা আছে। তো এই রকম জায়গায় চাষাবাদ দারুণ হচ্ছে, তো তারা এসে প্রথমে থাকছে। এবার তাদের মধ্যে থেকে কিছু লোক গিয়ে আবার ইরাক, ইরানে বলছে যে ভারতবর্ষের এরকম একটা জায়গা আছে যেখানে দারুণ শস্য চাষ হচ্ছে, পলি সমৃদ্ধ মাটি, মানে দুর্দান্ত চাষাবাদ হচ্ছে, মানে ধান পড়ার অপেক্ষা সুন্দর চাষ হয়ে যাচ্ছে, পলি সমৃদ্ধ মাটি। আজকে যে গঙ্গারও পলি সমৃদ্ধ মাটিতে আমাদের ধান হচ্ছে, তো নদী মানেই হচ্ছে পলি সঞ্চয় করবে। এবার যখন অনেক 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 লোক এই রকম জায়গায় এসে পাঞ্জাবের থাকতে শুরু করে দিল, সেইখানে লোক সংখ্যা বেড়ে যেতে থাকলো। এবার যেই এখানে লোক সংখ্যা বেড়ে যেতে থাকলো, এখানে জায়গার অভাব ওরা অনুভব করতে শুরু করলো। এবং যেহেতু নদীপথ আছে, নদীপথ তখনকার দিনে সব থেকে সুন্দর মাধ্যম ব্যবসা বাণিজ্যের জন্য, অথবা কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য, সবকিছুতেই তখন নদীপথ হচ্ছে দুর্দান্ত ব্যবস্থাপনা।
তো তখন এরা মনে করলো যে না, এবারে আমাদের ভারতের ভেতরের দিকে ঢুকতে হবে। তখন গিয়ে ওরা এমপি, ইউপি, বিহার এই রকম সাইডে গঙ্গাকে কেন্দ্র করে ঢুকতে শুরু করলো। প্রথমে ওরা সিন্ধু নদ আর সিন্ধু নদের 5টা শাখা নদীকে কেন্দ্র করে ঢুকলো পাঞ্জাব এরিয়ায় বা সিন্ধু এরিয়ায়, বা যদি বলো সিন্ধ প্রদেশ এরিয়ায়। তো সেখান থেকে ধীরে 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 যখন লোক সংখ্যা বেড়ে গেল, তখন ওরা দেখলো যে আমাদেরকে তো নদীকে কেন্দ্র করেই থাকতে হবে। তাহলে আর মেন নদী কি থাকতে পারে? গঙ্গা, যেটা ভারতের সব থেকে বৃহত্তম নদী। তখন ওরা গঙ্গার দুপাশে থাকতে শুরু করলো। এবার গঙ্গার দুপাশ মানেই হচ্ছে ইউপি, এমপি, বিহার, ইভেন বেঙ্গল। তো প্রথম এসে কোথায় থাকলো তাহলে? সপ্ত সিন্ধু অঞ্চলে। ম্যাম যদি অপশানে সপ্ত সিন্ধু অঞ্চল না থাকে তাহলে কি করব? পিওরলি আনসার করে দেবে পাঞ্জাব। ম্যাম পাঞ্জাবও যদি অপশানে না থাকে তাহলে আনসার করে দেবে সিন্ধ প্রদেশ। সপ্ত সিন্ধুর দেশ। ডান, চলো নেক্সট। বৈদিক যুগে বিনিময়ের প্রধান মাধ্যম কি ছিল? মানে ধরো কোনো কিছুর এগেনস্টে কোনো কিছু নিচ্ছে। এখন যেমন ধরো তুমি বাজারে যদি কিছু কিনতে যাইছো, তো তুমি টাকার বিনিময়েই সেটা নিচ্ছ, তাই না? তুমি টাকা দিচ্ছ বা কয়েন ইউজ করছো, তারপরে এবং এখন তো ডিজিটাল কারেন্সি এসে গেছে। তুমি কোথাও গেলে তুমি ডিজিটালি দিয়ে দিচ্ছ, জিপে হোক, ফোনপে হোক, তো তুমি ডিজিটাল পে করে দিচ্ছ। কিন্তু এটাও তো একটা বিনিময়ের মাধ্যম, তাই না? তুমি এনিথিং নিচ্ছ, তুমি কোনো সার্ভিস নিচ্ছ বা তুমি কিছু কিনছো। ধরো যখন আমাদের থেকে তোমরা ব্যাচ নিচ্ছ, আমরা স্যার ম্যাডামরা পড়াচ্ছি, তোমাদেরকে নোট দিচ্ছি, তোমাদেরকে এমসিকিউ দিচ্ছি, তোমাদেরকে এখন তো আমরা সুপার পাসে টেক্সট বুক পাস প্রো ম্যাক্সও ফ্রি দিচ্ছি, কিন্তু এই পুরো জিনিসটা একটা অনলাইন প্ল্যাটফর্মে দিচ্ছি এবং তোমরা যে নিচ্ছ সেটা তোমরা অনলাইনে পেমেন্ট করছো। তো এটাও একটা বিনিময়ের মাধ্যম, ডিজিটাল কারেন্সি। তো তখনও ধরো কেউ ব্যবসা বাণিজ্য করছে বা ধরো কোনো কিছু তাকে কিনতে হবে বা কোনো কিছু নিতে হবে, তাহলে সেটা কিসের মাধ্যমে হতো? কারণ তখনও কিন্তু টাকা কালচারটা আসেনি বা পয়সা বা অর্থকরী কালচারটা আসেনি। আনসার হবে গরু। কারণ কি? ঘোড়ার ব্যবহার বৈদিক যুগে আসা সত্ত্বেও বৈদিক যুগের প্রথম দিকে, প্রাক বৈদিক যুগের কথা যদি আমি বলি, প্রাক বৈদিক যুগের প্রথম দিকেও কিন্তু ঘোড়ার যে খুব একটা হাইফাই ব্যবহার সেটা দেখা যায় না। ঘোড়ার ব্যবহার দেখা যায় পরবর্তী বৈদিক যুগে গিয়ে দেখা যায়, যখন গিয়ে কিনা মহাকাব্য রচনা হচ্ছে। তাই জন্য দেখবে পরবর্তী বৈদিক যুগকে বলা হয় মহাকাব্য যুগ। কারণ কি? কারণ ওই সময় মহাভারত রচিত হচ্ছে, রামায়ণ মহাভারত দুটো পর পর ব্যাক টু ব্যাক রচিত হচ্ছে। আর রামায়ণ মহাভারত আমরা জানি মহাকাব্য, তাই না? তাই জন্য পরবর্তী বৈদিক যুগকে মহাকাব্য যুগও বলা হয় এবং এই সময় গিয়ে ঘোড়া কালচারটা ভারতবর্ষে আসছে। পরবর্তী বৈদিক যুগ, আবারও বলছি, এই পরবর্তী বৈদিক যুগকেই বলা হয় মহাকাব্য যুগ, কারণ এই সময় রামায়ণ মহাভারত রচিত হচ্ছে। তো এই সময় উদ্ভূত হওয়া একটা নগরী বা নগরের নাম কি? মগধ, সুরাট, কাশী নাকি হস্তিনাপুর? হস্তিনাপুর হবে না। হস্তিনাপুর বৈদিক যুগেই তৈরি হয়ে গেছিল। হস্তিনাপুর এমন একটা প্রমিনেন্ট জায়গা যেটা বৈদিক যুগ শুরু হওয়ার সাথে সাথেই তৈরি হয়ে গেছিল, তাই হস্তিনাপুর হবে না। হস্তিনাপুর বাদ দিয়ে আনসার হবে মগধও অনেক পরে এসছে, তাই আনসার হবে কাশী। বর্তমান নাম কি? বারাণসী। কেন নাম বারাণসী? বরুণা আর অসি দুটো নদী, তার মধ্যবর্তী শহরটার নাম হচ্ছে বারাণসী। বারাণসীর মাঝখানে একদিক থেকে বরুণা বলে একটা নদী গেছে, একদিক থেকে অসি বলে একটা নদী গেছে। বরুণা আর অসি এই দুটো নদীর মধ্যবর্তী জায়গা। এবং আর্যরা তৈরি করছে, আর্যদের তৈরি করার মেন মাথা ব্যথাই হচ্ছে নদী তীরবর্তী বা নদীর মধ্যবর্তী জায়গায় থাকবে, যাতে চাষাবাদ ভালো হয় এবং যাতায়াত কন্ট্যাক্ট সিস্টেমটা যাতে ভালো হয়। তো বর্তমান নাম বারাণসী।
যারা যারা এসএসসি গ্রুপ সি ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বলে দিই, আমার মতে যারা গ্রুপ সির জন্য প্রিপারেশন নিচ্ছ আশা করি তারা গ্রুপ ডির জন্য প্রিপারেশন নেবে, কারণ দুটোই একই জিনিস। মানে ধরেই নিচ্ছি যে সবাই উচ্চ মাধ্যমিক পাস তোমরা যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাই নয় কি? তাই নয় কি? মানে আমি ধরেই নিই যে গ্রুপ সির জন্যও যারা প্রিপারেশন নেবে গ্রুপ ডির জন্যও তারা প্রিপারেশন নেবে। এবারে তোমাদের অনেকের প্রশ্ন থাকবে, ম্যাম তাহলে কি দুটোর জন্য ফর্ম ফিল আপ করা যাবে? 100 বার করা যাবে। গ্রুপ সির জন্যও তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, তুমি গ্রুপ ডির জন্যও ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ শুরু হবে কবে থেকে? 16 তারিখ থেকে, এই মাসের 16 তারিখ থেকে। ভাবো আজকে 13 তারিখ হয়ে গেল, আর 3 দিনের মধ্যে ফর্ম ফিল আপ শুরু। মানে আজকের দিন ছেড়েই দাও, শনিবার, তারপরে রবিবার, সোমবারটা বাদ দিয়ে মঙ্গলবার, মানে আগামী মঙ্গলবার আর 3-4 দিনের মাথায় ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। ফর্ম ফিল আপও বেশি ফেলে রাখবে না, টাইমে করবে, কারণ বেঙ্গল গভর্নমেন্টের মানে ওয়েব স্টোর তো প্রচন্ড কিন্তু ক্র্যাশ করে সার্ভার। তো আমাদের দুটো ব্যাচ আছে, সি পারপাস উত্থান আর ডি পারপাস নবোদয়। বাট যারা দুটোই একসাথে নিতে চাও, যে না ম্যাম আমি গ্রুপ সিটেরও দুটোরই প্রিপারেশন নিতে চাই, তো দুটোরই একসাথে প্রিপারেশন নিতে পারবে, সেক্ষেত্রে তোমাদের আলাদা আলাদা করে ব্যাচ নিতে হবে না। এবার ব্যাচগুলো কি পেয়ে যাবে সেটা একবার বলে দিই। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার পেয়ে যাবে 1800-র উপরে, 18,000 ফুল লেন্থ মক টেস্ট পাবে টপিক ওয়াইজ, মানে ইতিহাসের, ভূগোলের, অঙ্কের 18,000 টপিক ওয়াইজ তুমি মক টেস্ট পেয়ে যাবে, প্লাস 450 নোট পেয়ে যাবে। 450 নোট পেয়ে যাবে, আলাদা করে তোমাদের নোটসও বানাতে হবে না। এর সঙ্গে যেটা পাবে সেটা হচ্ছে টেক্সট বুক পাস প্রো ম্যাক্স, একদম ফ্রি ফ্রি ফ্রি। আগে এটা তোমরা আলাদা করে কিনতে 500 বা 550 বা 600 টাকা দিয়ে, এটা এর মধ্যেই পেয়ে যাবে। দামও বরঞ্চ কমে গেছে। 3 মাসের জন্য যদি নিতে চাও 329 টাকায় তুমি পেয়ে যাবে 3 মাস। 12 মাসের জন্য যদি নিতে চাও দুটো ব্যাচই তুমি এর মধ্যে পেয়ে যাবে সুপার পাসের মধ্যে, প্লাস টেক্সট বুক পাস প্রো ম্যাক্সও পাবে। আর এটা 18 মাস। কোড ইউজ করো আমার SM555। এই কোডটা যদি দিচ্ছ 329 টাকায় 3 মাস, 1099 টাকায় 12 মাস এবং 1399 টাকায় 18 মাসের জন্য পেয়ে যাবে। 1099টা যদি নিচ্ছ কোনো রকম আর অটোপে থাকবে না, বাট 329-এরটাই কিন্তু অটোপে থাকবে, মানে অটোমেটিক্যালি 3 মাস পরে কেটে যাবে যদি না তুমি বন্ধ করো। তো বৈদিক সাহিত্যে কোন নদীকে বিতস্তা নামে অভিহিত করা হয়? মানে বিতস্তা বলছে কোন নদীকে, বৈদিক যুগে বা বৈদিক যে সাহিত্য গ্রন্থগুলো সেগুলোতে বিতস্তা নদীকে কি নামে ডাকা হয়েছে বা কি নামে মেনশন করা হয়েছে, যেটাকে এখন বর্তমানে আমরা বিতস্তা বলি? রাভি, শতদ্রু, ঘরঘরা নাকি ঝিলাম? কতগুলো বলে দিই। রাভিকে বলা হয় ইরাবতী, হলো? রাভিকে বলা হয় ইরাবতী। শতদ্রুকে কি বলা হয়? সতলেজ। তাহলে ঘরঘরা হবে না, ঘরঘরা হচ্ছে হাকড়া রিজিয়ন, তাহলে আনসার বিতস্তা হচ্ছে ঝিলাম। তাহলে বিতস্তারকে কোন নামে? ঝিলাম। সংহিতা শব্দের অর্থ কি? আমি বলেছি প্রতিটা বেদেরই, আবারও মনে করেছি আমাদের 4টে বেদ, 4টে বেদের আবার 4 রকমের ভাগ থাকে, সংহিতা, আরণ্যকা, উপনিষদা আর ব্রাহ্মণা। তো সংহিতা শব্দের অর্থ কি? সমান নাকি সংকলন নাকি সংযোগ নাকি সংহার, কোনটা হবে? সংযোগ নয়, সমানও নয়, সংকলন।
অপশন বি। আচ্ছা, এবার একটু ঝটপট কয়েকটা কোশ্চেন দেখে নিই, যেটা ওয়ান লাইনার, তোমাদের সুবিধার জন্যই রাখা হয়েছে। 12টা মতন আমি এমসিকিউ করিয়ে দিলাম, বাকি ইচ্ছা করে ওয়ান লাইনার রেখেছি, কারণ সামনে পুলিশের পরীক্ষা আছে, সামনে গ্রুপ সিডির জন্যও তোমরা প্রিপারেশন নিচ্ছ, তো গ্রুপ সিডিরও পরীক্ষা আছে। তো সবাই খাতা পেন্সিল বের করে নিও এবং ওয়ান লাইনার লিখে নিও। এর বাদ দিয়ে আজকের ওয়াইটি ক্লাসে বৈদিক সাহিত্য বা বৈদিক সাহিত্য বলছি, বৈদিক যুগ রিলেটেড যে সকল কোশ্চেন করিয়ে দেব, তার বাইরে কোনো কোশ্চেন হতে পারে না। ফার্স্ট, বেদের শেষ ভাগের নাম কি? শেষ বেদ অথর্ব, আমরা জানি শেষ বেদ হচ্ছে অথর্ব, বাট এটাকে বলা হয় নন আরিয়ান ওয়ার্ক, ইংরেজিতে বলা হয় নন আরিয়ান ওয়ার্ক, মানে আর্যরা দাবি করে এটা আর্যরা লেখেনি। তাই জন্য দেখবে কোনো কোনো পরীক্ষায় কোশ্চেন দেয় কোন বেদটা অনার্য, কোন বেদটা অনার্য, মানে যেটা কিনা আর্যরা রচনা করেনি। নেক্সট, বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয়? উপনিষদকে বৈদিক সাহিত্যের বেদান্ত বলা হয়। আবার উপনিষদেরও শেষ ভাগকে, আমি একটু আগে একটা কোশ্চেনে বললাম যে বেদের শেষ ভাগ কোনটা, আনসার আমি মনে আছে বললাম যে উপনিষদ যদি অপশনে না থাকে বেদান্ত করবে। বেদান্ত হচ্ছে সেই পোর্শনটা যে উপনিষদেরও ছোট সংস্করণ, উপনিষদের লজিক বলা আছে, কেমন, এর মধ্যে কোনো রকম ইয়ে নেই যে উপনিষদে একদম লজিক বলা আছে, বাট উপনিষদেরও যেটা একদম সামারি ছোট করে লেখা, সেটা হচ্ছে বেদান্ত। ডান। নেক্সট, বেদ কবে রচিত হয়? ধরা হয় খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 খ্রিস্টাব্দের মধ্যে বেদ রচনা করা হয়, মানে 1500 থেকে 1000 বিফোর ক্রাইস্টের মধ্যে বেদ রচনা করা হয়। বাট এটাও বলা হয় এই সময় 3টে বেদ রচিত হয়, ঋগ্বেদ, সামবেদ আর যজুর্বেদ। বলা হয় অথর্ববেদ পরবর্তী বৈদিক যুগে রচিত হয়েছে, মানে সেটা 1000 বিফোর ক্রাইস্টের পরে 600 বিফোর ক্রাইস্টের মধ্যে। বেদের কটা কটা বেদ আছে আমাদের? বেদের বেদ আমাদের 4টে, ঋক, সাম, যজু আর অথর্ব। নেক্সট, প্রত্যেক বেদের এই যে কটা অংশ থাকে, প্রত্যেকটা বেদে 4টে বেদ, সেই 4টে বেদেরও আবার প্রতিটা 4টে ভাগে ভাগ, সংহিতা বা সংহিতা, ব্রাহ্মণ বা ব্রাহ্মণা, আরণ্যক বা আরণ্যকা আর উপনিষদ বা বেদান্ত। কিভাবে বেদ কথার উৎপত্তি হয়েছে? এই কোশ্চেনটা একবার WBCS এর মতন পরীক্ষাতেও দিয়েছিল, মিসলেনিয়াসেও দিয়েছিল, WBCS এ পরপর 2 বছর দিয়েছিল। বেদ কথা কোথার থেকে উৎপত্তি হয়েছে? বিদ, বিদ শব্দ থেকে, বিদ শব্দ থেকে বেদ কথার উৎপত্তি হয়েছে। বিদ শব্দের মানে কি? জ্ঞান, এনিথিং টু নো, যাই জানার বিষয়। ম্যাম আপনার ক্লাস কালকে কখন হবে এটাও তুমি জানতে চাইছো, এটাও বিদ। ম্যাম পরীক্ষা কবে হবে এটাও তুমি জানতে চাইছো, বিদ। এনিথিং টু নো, যে কোনো জিনিস জানা, এনিথিং টু নো মানেই হচ্ছে বিদ, সেখান থেকে কথাটা এসছে বেদা। গৃহপতি বা কুলপা কাকে বলা হয়? বৈদিক যুগে যে কোনো পরিবারের গৃহকর্তাকে। আবারও বলছি বৈদিক যুগ মানেই হচ্ছে পুরুষতান্ত্রিক, তো গৃহকর্তা মানে কি? বাড়ির যে প্রধান পুরুষ, বাড়ির যে প্রধান পুরুষ, মানে এখন হয়তো আমরা আর জয়েন্ট ফ্যামিলিতে থাকি না, কিন্তু ধরো কারোর বাড়িতে ঠাকুরদা বেঁচে আছে, তো তো সেই পুরো সংসারের গৃহকর্তা কিন্তু ঠাকুরদাই, আর গৃহকর্ত্রী ঠাম্মা। তো এখন আর ওই কালচারটা নেই, এখন সবাই নিউক্লিয়ার ফ্যামিলিতে এসে গেছে। তো ওই সময় মনে করা হতো যে কোনো পরিবারে, ওই পরিবারে যে সব থেকে বরিষ্ঠ, যার সব থেকে বয়স বেশি, তিনি হচ্ছেন গৃহপতি বা কুলপা। বৈদিক যুগের কয়েকজন বিদুষী নারী বা শিক্ষিত নারীর নাম বলো? অন্ডালা, ঘোষ, মমতা, লোপামুদ্রা। বুঝতে পেরেছ কত
বিদ্বান কেন? সেই কোন যুগ থেকে বিদ্বান? এই নামের লোকজন সেই কোন যুগ থেকে বিদ্বান? বৈদিক যুগ, যেটা কিনা ভারতবর্ষের খ্রিস্টপূর্ব বিফোর ক্রাইস্টে শুরু হয়েছে। তাহলে ওই সময়ের যুগ থেকে এই নামের মহিলারা বিদ্বান, স্বাভাবিক। বেঙ্গলের লোকজন সেটা হাড়ে হাড়ে বুঝতেও পাচ্ছি আমরা যে সত্যিই উনি বিদ্বান। আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি? ব্রহ্মচর্য। ছোটবেলা থেকে আমরা চতুরাশ্রম পড়েছিলাম, সেই চতুরাশ্রমও তৈরি করেছে আর্যরা। ব্রহ্মচর্য, বানপ্রস্থ, গার্হস্থ, সন্ন্যাস ছোটবেলা থেকে পড়েছি না আমরা? পড়েছি, 7-8 ইতিহাস বইতেই পড়েছি। ঘটা করে তখন মুখস্থ করতাম আমরা, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। তাহলে সেটাকে 4টে জিনিসকে, জীবনের প্রতিটা মানুষের জীবনের 4টে ভাগ, আর কিচ্ছু না। প্রতিটা মানুষের জীবনে 4টে ভাগ। তো প্রথম আশ্রম ব্রহ্মচর্য, আর শেষ আশ্রম সন্ন্যাস, আর মাঝখানে কি? গার্হস্থ, বানপ্রস্থ। বৈদিক যুগের প্রচলিত, পরবর্তী বৈদিক যুগ মেইনলি, পরবর্তী বৈদিক যুগের প্রচলিত মুদ্রার নাম কি? নিষ্ক ও মনা। অপশনে নিষ্ক না থাকলে দেখবে লেখা থাকবে নিক, একই জিনিস। নিষ্ক কারেক্ট, নিক ও কারেক্ট, তাই নিষ্ক ও মনাও কারেক্ট, নিক ও মনাও কারেক্ট। ঋক বৈদিক যুগের সমাজে কৃষক ছাড়াও আর কি কি বৃত্তিজীবী মানে পেশা, আর কি কি পেশা ছিল যা দিয়ে মানুষ জীবন ধারণ করত? বৃত্তিজীবী মানে যে জিনিসটা করে জীবন ধারণ করছে। সূত্রধর কাপড়ের কাজ করত, সেলাইয়ের কাজ, কাপড়ের কাজ, জামা কাপড় বানানো। চর্মকার চামড়ার তৈরি জিনিস করছে, সেটা জুতো হতে পারে, যে কোনো আসবাব হতে পারে। আর ছুতোর কাঠের মিস্ত্রি, তাঁতি আবার কাপড়, কুমোর এই সমস্ত কিছু ছিল। কুমোরও ছিল। মাটির জিনিস যে তৈরি করছে কুমোর, হাঁড়ি কড়াই। তো এই রকম পেশাগুলোও ছিল কৃষি কার্য ছাড়া, যেটার ওপরে বেস করে বৈদিক যুগের মানুষজন নিজেদের জীবিকা বা পেশা এটা মেনটেন করতেন। নেক্সট, বৈদিক যুগের বিনিময়ের মাধ্যম কি ছিল? এটাও ক্লাসের শুরুর দিকেই আমি করিয়েছি, সবার পারা উচিত। একদম শুরুর দিকেই আমি করালাম আজকের, যে বিনিময়ের মাধ্যম, প্রধান মাধ্যম ছিল গরু। এবং এই সময় মনে করা হতো যার কাছে যত গরু আছে সে তত ধনী, সে তত বড় লোক। যার যত বড় খামার আছে, যার সেখানে যত, নট অনলি গরু, যত তার কাছে পশু মানে গৃহপালিত পশু আছে সে তত ধনী। এর পরবর্তীকালে এসে জিনিসটা এলো যার কাছে যত জমি আছে সে তত ধনী, যেটা এখন আমরা মেনটেন করি ভারতবর্ষে। এখন যেটাকে ধরা হয় যে পরবর্তী বৈদিক যুগের নিয়ম, যে যার কাছে যত জমি জামা প্রপার্টি আছে সে তত ধনী। কিন্তু একটা টাইমে ছিল গৃহপালিত পশু কার কাছে কত বেশি আছে সে তত ধনী। এটাও দেখো সেম জিনিস। বৈদিক যুগে বিনিময়ের মাধ্যম গরু, আর্যদেরও বিনিময়ের মাধ্যম গরু। কেন না? বৈদিক যুগ তো কানেক্টেডই বাই আর্য, কারণ বৈদিক যুগ তো শুরুই করেছে আর্যরা, বেদ তো লিখেছেও আর্যরা। বৈদিক সভ্যতা কি? বেদকে বেস করে বা বেদকে ভিত্তি করে যে সভ্যতা ভারতবর্ষে 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দে গড়ে উঠেছিল, সেই সময়টাকে বলা হয় বৈদিক সভ্যতা। টোটাল টাইম পিরিয়ডটা হচ্ছে 1500 থেকে 600 বা 500 বিফোর ক্রাইস্ট। তার মধ্যে ভাগ আছে, একটা প্রাক ঋক বৈদিক যুগ আর একটা পরবর্তী ঋক বৈদিক যুগ, বাট এটা টোটালটা হচ্ছে বৈদিক যুগ। বৈদিক সভ্যতার স্রষ্টা কারা? ক্লাসের মধ্যে বহুবার বলে ফেলেছি, বৈদিক যুগের স্রষ্টা কারা? আর্যরা, যারা মেনলি উত্তর ভারতে রাজ্য স্থাপন করলো এবং উত্তর ভারতে নিজেদের তৈরি রাজ্য স্থাপনকে নিজেরা বলল কি যে আর্যরা এখানে থাকে, আর্যরা এই সভ্যতা গড়ে তুলেছে, তাই আর্যদের রাজত্বের নাম হচ্ছে আর্যাবর্ত। দেখবে মহাভারতে যখন কোনো সিরিয়ালে দেখায়
দেখবে রাজারা বলছে সমগ্র আর্যাবর্ত মে, মানে যতটা জায়গা ধরে আর্যরা আছে, মানে এই যে দেখানো হয় মহাভারতের ক্যারেক্টার বা অর্জুন বা দুঃশাসন বা যার কথাই বলো ভীষ্ম, সবাই কিন্তু অ্যাকচুয়ালি আরিয়ান্স, তাই এরা হচ্ছে আর্য। এবং দেখো কিভাবে কানেক্টেড, রামায়ণ মহাভারত রচিতও হচ্ছে পরবর্তী ঋগ বৈদিক যুগে, তাই না? তাই জন্যই তো পরবর্তী বৈদিক, ঋগ বৈদিক না, পরবর্তী বৈদিক যুগে, তাই জন্য তো পরবর্তী বৈদিক যুগটাকে আমরা কি বলছি, মহাকাব্য যুগ, যেখানে রীতিমতন মহাভারত রামায়ণ এগুলো রচিত হচ্ছে। ঋগ্বেদে বলি শব্দটা কি অর্থে ব্যবহার করা হতো? যে কোনো কিছুর কর নেওয়া হিসেবে ব্যবহার করা হতো, যে তুমি ট্যাক্স দিচ্ছ, তুমি ওটা দিতে বাধ্য, তোমাকে ওটা দিতে হবে, তোর কর নেওয়া অর্থে ব্যবহার করা হতো। উপনিষদ কি, এটাও আমি বহুবার বলে ফেলেছি আজকের ক্লাসে, বেদের একটা অন্যতম দার্শনিক বিভাগ। দার্শনিক মানে যেটা লজিক্যাল, ফিলোসফিক্যাল, মানে যেটার আদৌ কোনো বক্তব্য আছে কিনা, যা যা বলা আছে সেটা কেন করব, কি জন্য করব, করলে কি হবে, না করলে কি হবে, সে সমস্তটা লজিক্যাল একটা জায়গা, লজিক্যাল একটা বিভাগ। যে কোনো মন্ত্র বলা আছে, সেই মন্ত্রটার আদৌ কোনো দরকার আছে কি, মন্ত্রটা করলে কি হবে, মন্ত্রটা না করলেই বা কি হবে, বা বেদে কিছু নিয়ম বলে দেওয়া আছে, সেই নিয়মগুলো করলে কিছু হবে, না করলে কিছু কি হতে পারে, সমস্ত কিছু লজিক দিয়ে বলা আছে। চতুর্বেদ ছাড়াও একটি বৈদিক সাহিত্যের নাম বলো। আমরা জানি বেদ মানেই চারটে, তাই বলছে চতুর্বেদ। এবার চতুর্বেদ ছাড়াও একটা বৈদিক যুগের একটা সাহিত্য আছে। বেদ যে চারটে সেটা তো বৈদিক যুগের সাহিত্য, বারবার বলছি বেদ রচনা হয়েছে বৈদিক যুগে, তো বৈদিক যুগের এই চারটে বেদ ছাড়াও তো কোনো সাহিত্য থাকতে পারে, সেটাই হচ্ছে বেদাঙ্গ। বৈদিক যুগের দুটো জনসভার নাম বলো, যেটা রাজশক্তি মানে রাজার সরকারকে কন্ট্রোল করতো। যেরকম ধরো এখন আমরা প্রাইম মিনিস্টার বা চিফ মিনিস্টার আমরা নিযুক্ত করি, তো আমরা উই আর দ্য পিপল অফ ইন্ডিয়া, তো সেরকমই ব্যাপার ছিল যে রাজশক্তি কে হবে বা রাজশক্তি কিভাবে রাজত্ব চালাবে, সেই পুরো জিনিসটাকে দেখাশোনা করবে কারা, দুটো জায়গা, সভা এবং সমিতি। পুরুষরা এবং মহিলারা দুজনেই এটায় অংশগ্রহণ করত। পরবর্তী বৈদিক যুগে গিয়ে মহিলারা অংশগ্রহণ পুরোপুরি বন্ধ হয়ে যায়। সভা এবং সমিতিতে ঋগ বৈদিক যুগে মহিলারা পিওরলি অংশগ্রহণ করত। পরবর্তী বৈদিক যুগ আস্তে আস্তে সমাজ এতটাই পিতৃতান্ত্রিক হয়ে যায় যে সভা এবং সমিতিতে মহিলাদের প্রবেশও নিষিদ্ধ হয়ে যায়। কেমন, সভা মেনলি ছিল বয়স্ক মহিলা এবং বয়স্ক পুরুষদের জন্য, সমিতি মেনলি ছিল অপেক্ষাকৃত মানে ইয়াং জেনারেশনের ছেলেরা এবং ইয়াং জেনারেশনের মেয়েদের জন্য। বৈদিক আর্যদের প্রধান ভাষা কি ছিল, সবাই জানি আমরা সংস্কৃত। সংস্কৃত, বেদও রচিত হয়েছে সংস্কৃত ভাষায়। 10 রাজার যুদ্ধ কোথায় লিপিবদ্ধ আছে? এই কোশ্চেনটা বহুবার বেঙ্গল সরকার বিভিন্ন পরীক্ষায় দিয়েছে। রাজার নাম কি? রাজার নাম হচ্ছে সুদাস। তো 10 রাজার যুদ্ধের কাহিনী ঋগ্বেদে লিপিবদ্ধ করা আছে। রাজার নাম কি? রাজা সুদাস। উনি যে ট্রাইবাল গোষ্ঠীর হয়ে যুদ্ধটা করছিলেন তার নাম, সেই গোষ্ঠীটার নাম হচ্ছে ভরত। বলা হয় এটার থেকেও ভারতের নাম ভারতবর্ষ। ভরত রাজার নামে যেরকম বলা হয় যে ভারতবর্ষের নাম কেন ভারতবর্ষ, ভরত রাজার নামে ভারতবর্ষ। আবার এটাও মান্যতা দেওয়া হয়, এই যে 10 রাজার যুদ্ধ হলো, সেই 10 রাজার যুদ্ধে জয়লাভ করেছিল রাজা সুদাস, যিনি কিনা ভরত ক্ল্যান থেকে বিলং করতেন। যেরকম ধরো না আমাদের শাক্য ক্ল্যান আছে গৌতম বুদ্ধের, সেরকমই গোষ্ঠী, ক্ল্যান মানে গোষ্ঠী। তো ভরত গোষ্ঠী বা ভরত ক্ল্যান থেকে বিলং করতো এই রাজা সুদাস। তিনি জয়লাভ করেন এবং তারপরেই নাকি ধরা হয় যে ভারতবর্ষের নাম ওই ট্রাইবাল গোষ্ঠীটার নাম অনুযায়ী ভারতবর্ষ। বৈদিক যুগের প্রধান উপাস্য দেবতা কারা ছিলেন? অনেকে, পৃথিবী, মরুত, রুদ্র, অগ্নি, উষা, ইন্দ্র, সূর্য, এরা সবাই মেন উপাস্য দেবতা ছিলেন। আর পরবর্তী বৈদিক, এর আগের কোশ্চেনটা আমরা দেখলাম ঋগ বৈদিক যুগের যারা বিদুষী নারী, যার মধ্যে লোপামুদ্রা বা মমতা এনারা ছিলেন, বা অন্ডালা এনারা ছিলেন। পরবর্তী বৈদিক যুগের বিদুষী নারী কারা? মৈত্রেয়ী ও গার্গী। বাট মাথায় রাখতে হবে এনারা কিন্তু পরবর্তী বৈদিক যুগের,
ঋগ্বৈদিক যুগের হচ্ছে কিন্তু অন্ডালা, অপালা, তারপরে মমতা, লোপামুদ্রা এনারা। আর পরবর্তী বৈদিক যুগের হচ্ছে মৈত্রেয়ী, গার্গী, এনারা পরবর্তী বৈদিক যুগে দুজন বিদুষী মানে শিক্ষিত নারী। পরবর্তী বৈদিক যুগে উদ্ভূত দুটো নগরের নাম করো, হস্তিনাপুর আর কৌশাম্বী। প্রাচীন ভারতের কোন যুগে প্রথম গিল্ড বা ব্যবসায়ী সংঘ গড়ে ওঠে? এখন যেটা গিল্ড সেটাকে আমরা কি বলি? গ্যাট, GATT। এখন আর গ্যাটও বলি না, এখন আর আমরা গ্যাটও বলি না। আগে বলা হতো গ্যাট, এখন বলা হয় WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এই যে গিল্ড বা ব্যবসায়ী সংস্থা, আগে আমরা কি বলতাম? ওয়ার্ল্ডে যেটা সেটাকে বলতাম গ্যাট, GATT। এখন তো চেঞ্জ হয়ে গেছে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তো প্রথম ভারতে বৈদিক যুগেই প্রথম এই ব্যবসায়ী সংস্থা বা অর্গানাইজেশনটা গড়ে ওঠে। প্রথম গিল্ড অথবা ব্যবসায়ী সংস্থা, যার মধ্যে একজন নয়, দুজন নয়, অনেক ব্যবসায়ী আছে এবং তারা ভারতের বাইরে এবং ভারতের অভ্যন্তরেও ব্যবসা করছেন। শুধুমাত্র ভারতের ভেতরে নয়, ভারতের বাইরেও তারা ব্যবসা করেছেন। তাদেরকে নিয়েই একটা সংঘ গড়ে উঠেছিল। তো এই হলো আজকের আমাদের বৈদিক যুগের বা বৈদিক পিরিয়ডের ক্লাস। সবাইকে একবার মনে করিয়ে দিই, দেখো সামনেই SSCর গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ। 16ই সেপ্টেম্বর থেকেই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। মানে আজকে 13 তারিখ, আর 3 দিনের মধ্যে ফর্ম ফিল আপ। আগামী মঙ্গলবারই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। সময় প্রচণ্ড কম, কারণ SSCর থেকে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে হয়তো নভেম্বরের মধ্যে পরীক্ষা হয়ে যাবে, ম্যাক্সিমাম ডিসেম্বরের মধ্যে পরীক্ষা হবে। তো আমি ধরেই নিচ্ছি সবাই উচ্চ মাধ্যমিক পাশ করেছো, তো গ্রুপ সির জন্যও ফর্ম ফিল আপ করো, গ্রুপ ডির জন্যও করো। কিন্তু যদি কেউ কেউ থেকে থাকো যে না শুধু গ্রুপ সির জন্য, তারা আলাদা করে উত্থান ব্যাচ নিতে পারো, আর শুধু গ্রুপ ডির জন্য আলাদা করে নবোদয় নিতে পারো। বাট যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোর জন্যই পরীক্ষা দেবে, তাদের ক্ষেত্রে বলবো দুটোই একসাথে তোমরা নিতে পারবে সুপার পাসে। সুপার পাস যেটা তোমরা 3 মাস বা 1 বছর বা 18 মাসের জন্য নিতে পারো। এইটাই কি কি থাকবে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকবে 118টার উপর, 18,000, 1800 নয়, দেখো ভালো করে, 18,000 ফুল লেন্থ মক টেস্ট থাকবে টপিক ওয়াইজ, মানে আলাদা করে ইতিহাস, আলাদা করে ভূগোল, সমস্ত আলাদা আলাদা থাকবে। আর 450 নোট পাবে তোমরা, রেডি নোট। এর সঙ্গে যেটা পাবে সেটা হচ্ছে একদম ফ্রি টেক্সট বুক প্লাস প্রো ম্যাক্স, যেখানে তোমরা 1.5 লাখ কোশ্চেন বারবার রিপিট করে পরীক্ষা দিতে পারবে। 1.5 লাখ মক টেস্ট তোমরা অ্যাটেম্প্ট করতে পারবে। 10,000-এর ওপরে স্টাডি নোট পাবে। ভাবো, 10,000-এর ওপরে তোমরা স্টাডি নোট পাবে, যেটা আমরা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। পুরো জিনিসটা পেতে গেলে কি করতে হবে? 3 মাসের জন্য তুমি পাবে 329 টাকায়, যেখানে তোমার পার ডে খরচ পড়বে ওই 3.5 টাকার মতন। 12 মাসের জন্য তোমার খরচ পড়বে 1099 টাকা, যেখানে তোমার পার ডে খরচ পড়বে ওই 3 টাকারও কম, পুরোপুরি 3 টাকাও নয়। আর 1399 টাকায় তুমি পাবে 18 মাস, মানে 1.5 বছরের জন্য। এক্ষেত্রে তোমার 2.5 টাকার মতন পার ডে খরচ পড়বে। তো আমি বলবো 1099টা বেস্ট, কারণ এটায় কোনো অটো পে নেই। 1099টা যদি তুমি নিচ্ছ, অটোমেটিক্যালি তোমার থেকে কোনো কিছু কাট হয়ে যাবে না। কেমন? অটোমেটিক্যালি তোমার থেকে কিছু কাট হবে না, বরঞ্চ 329টা নিলে অটোমেটিক্যালি তুমি যদি নিজে থেকে বন্ধ না করো, হয়তো বন্ধ হয়ে মানে আবার কেটে নিতে পারে। তো এটা পাবে তুমি 3 মাসের জন্য, এটা পাবে তুমি 12 মাসের জন্য, এটা পাবে তুমি 18 মাসের জন্য। কি কি পাচ্ছ তাহলে? স্টাডি নোট পাচ্ছ, টেক্সট বুক পাস প্রো ম্যাক্স পাচ্ছ, উত্থান ব্যাচ পাচ্ছ গ্রুপ সির জন্য, নবোদয় ব্যাচ পাচ্ছ গ্রুপ ডির জন্য। আর নাহলে আলাদা করে তোমাকে উত্থান ব্যাচ নিতে হবে অথবা নবোদয় ব্যাচ নিতে হবে। এর মধ্যে শুধু এটাই নয়, পুলিশেরও, আমি ধরেই নিচ্ছি পুলিশেরও তোমরা প্রিপারেশন নিচ্ছ, তো পুলিশের জন্যও আলাদা করে ব্যাচ কিনতে হবে না, এর মধ্যেই পাবে। যদি আপার প্রাইমারিরও প্রিপারেশন নিচ্ছ, আপার প্রাইমারিরও পরীক্ষা খুব তাড়াতাড়ি হয়তো হবে, ডিসেম্বরের মধ্যে হয়তো নোটিফিকেশন বের করে দেবে। তো সেই পারপাসও যদি প্রিপারেশন নিচ্ছ, দ্রোণাচার্য ব্যাচ আছে আমাদের, এখানে পেয়ে যাবে।
একলব্য ব্যাচ আছে আমাদের, সেটাও তোমরা এর মধ্যেই পেয়ে যাবে, আলাদা করে নিতে হবে না। ইভেন যারা এসএসসির জন্য প্রিপারেশন নাও বা রেলের জন্যও যারা প্রিপারেশন নিচ্ছ, তাদেরও আলাদা করে কিছু নিতে হবে না। তোমরাও এর মধ্যেই রেলের সমস্ত রকমের ব্যাচ পেয়ে যাবে, এসএসসি রিলেটেড সমস্ত রকমের ব্যাচ পেয়ে যাবে। কোড লিখে রাখো SM555, এই কোডটা ইউজ করো। কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানিও, কেমন? তো আজকের ক্লাস আমি এই পর্যন্তই রাখছি। ক্লাস ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। টেক্সট বুক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব করে ঝটপট ঝটপট সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন প্রেস করে রেখো, যাতে আমার ক্লাস এবং অন্যান্য স্যার ম্যাডামদের ক্লাস তোমাদের কাছে সঠিক সময় পৌঁছে যায়। আবারও বলছি, 16 তারিখে কিন্তু ফর্ম ফিল আপ, বেশি দেরি করো না। যারা যারা মাথার মধ্যে নিয়ে রেখেছো যে এবারে একটা সরকারি চাকরি পেতেই হবে, সুবর্ণ সুযোগ। কারণ অনেকের হাইটের জন্য বা ওয়েটের জন্য হয়তো পুলিশের চাকরির জন্য তুমি ফর্ম ফিল আপ করতে পারছো না, বা পুলিশের চাকরির জন্য ধরো তুমি অ্যাপ্লাই করতে পারছো না, সেই পারপাস তারা কিন্তু অবশ্যই গ্রুপ সি এবং গ্রুপ ডির ফর্মটা ফিল আপ করো। বেশি দেরি করো না, ফর্ম বেরোনোর সঙ্গে সঙ্গেই ফিল আপ করো। কারণ বেঙ্গল গভর্নমেন্টে কি হয়, লাস্টের দিকে অনেক ছেলে মেয়ে একসঙ্গে ফর্ম ফিল আপ করতে শুরু করে, তখন কিন্তু পুরোপুরি ক্র্যাশ করে, তখন কিন্তু তুমিও একটা দোটানায় পড়ে যাবে। তো 16 তারিখ মানে আগামী মঙ্গলবার থেকে ফর্ম ফিল আপ শুরু। তো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ফর্ম ফিল আপটাকে অন্তত টাইমলি করে নিও, কোনো রকম মানে ঝামেলা যাতে না হয়, সেই পারপাস আমি বলে রাখলাম। সকলে ভালো থেকো, আবার দেখা হবে সোমবার দিন। ততক্ষণের জন্য সবাইকে জয় হিন্দ।